আজকে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা গণ অধিকার পরিষদের কার্যালয়ে উদ্বোধন উপলক্ষে আজকে এই অনুষ্ঠান। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও এখানে আসলে সবাই বক্তব্য দিতে পারেন নাই। আমি যেগুলোর নাম বলছি, যেমন এখানে আমাদের বিভিন্ন জেলা থেকে আসছেন। গাজীপুর জেলার কোনাবাড়ি মেট্রো থানা যুব অধিকার পরিষদের আব্দুল হাকিম কাউসার ভাই, উনি হচ্ছেন কোনাবাড়ি মেট্রো থানা যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি। আরো আমাদের এখানে উপস্থিত আছেন যেমন আমাদের এই যে সুহেল ভাই প্রবাসী, বা আমাদের টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক। ইমরান ভাই উপস্থিত আছেন, টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদের সাবেক যুব সদস্য সচিব। আমাদের যুব নেতা কামরুল শিকদার এখানে উপস্থিত আছেন। আমাদের যে উপাসক আছেন আমাদের রুবেল ভাই, মির্জাপুর উপজেলা যুব অধিকার পরিষদের নেতা। ছাত্র নেতারা উপস্থিত আছেন। আমি আসলে সকলের নাম আর বললাম না, যদি কেউ বাদ করে থাকেন আই এক্সট্রিমলি সরি। এখন একটি বিষয় আপনাদের একটু বলি, যেটা আমাদের অনেকেই বলছেন, ওটা দিয়ে একটু শুরু করি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে লেখা আছে যে টুডে অন বিজয় দিবস we honor the courage and sacrifices of the brave soldiers who contributed to the India's history victory in 1971. এর মানে হচ্ছে কি, এই লাইনটা ফার্স্ট লাইনটার মিনিংটা ব্যাপারে বলি। নরেন্দ্র মোদী এই লাইনটার মাধ্যমে যেটা বুঝাইছেন সেটা হচ্ছে যে আজ বিজয় দিবসে আমরা সেই সমস্ত সাহসী যোদ্ধাদের আত্মত্যাগ এবং সাহসকে সম্মান করি, যারা 1971 সালের ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখছে। বিষয়টাকে বুঝাইতে পারছি? বলছেন ভারতের ঐতিহাসিক বিজয়ে, আবার বলছে বিজয় দিবস, কিন্তু এই লাইনটার মাঝখানে একটা জায়গায় কোথাও কি বাংলাদেশ শব্দটা লেখা আছে? তার মানে এই লাইনটার মানে উনি বুঝাইছেন এই বিজয়টা হলো ভারতের বিজয়। তার মানে উনি বাংলাদেশ নামে, পৃথিবীর মানচিত্র বাংলাদেশ নামের যে একটা রাষ্ট্র আছে, উনি ওইটা স্বীকার করছেন না। বিষয়টা বুঝতে হবে আপনাদের। জহির ভাই যে কথাটি বলছে, আমি আসলে অনেকের প্রশ্ন তো স্মরণ করতে পারবো কিনা আই ডোন্ট নো, কিন্তু আমি আপনাদের একটু বলি, এখানে যারা আছেন সকলেই সাহসী, নাহলে গণ অধিকার পরিষদ করতেন না, নাহলে আওয়ামী লীগ করতেন, নাহলে অন্য কোনো রাজনৈতিক দল করতেন। এই যে এখানে আমাদের ছাত্র টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক নবাব আলী উপস্থিত আছেন। এই যে পুরো টাঙ্গাইলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে হয়েছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এই নবাব আলীরা। এই পুরো টাঙ্গাইলে ফাহাদুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক যে নাম শুনেন, গোয়া সমন্বয়ক তো বইলে গেছে, কিন্তু এরা ছিল প্রকৃত সমন্বয়ক। এরা টাঙ্গাইলের মাটিতে সদরে এরা বন্দুকের সামনে দাঁড়াইছে, এরা গুলির সামনে দাঁড়াইছে। টাঙ্গাইলের বীর সন্তান কারা সেটা আপনারা চিনে রাখুন। আজকে আপনার মির্জাপুরের মাটিতে তারা আসছে। আরেকটি বিষয় না বললেই নয়, এই যে পাশেই এই যে আমরা এখানে বসে আছি না, এটা কোন মাটি এটা বুঝতে হবে। এটা মির্জাপুরের মাটি না। এই পাশে যে গুড়াই, এই গুড়াইয়ে আমার দলের একজন ছাত্র নেতা শহীদ হয়েছে, এটা কি আপনারা জানেন? অনেকেই হয়তো জানেন না। এই মির্জাপুরের মাটি রক্তাক্ত হয়েছে এই ছাত্র নেতার অভ্যুত্থানে। আমার দলের ছাত্র নেতা গোপালপুরের কৃতি সন্তান ইমন এই গুড়াইয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছে। এই সমস্ত বীর সন্তানদেরকে আমরা হারাইছি। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের শহীদ ছাত্র নেতা ইমনের আত্মার মাগফিরাত কামনা করছি। কোরআনের একটা আয়াত একটু সংক্ষিপ্ত বলবো। সেখানে বলা আছে যে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আয়াতের এই সঠিক অর্থ হচ্ছে যে মামলা, জুলুম, মামলা, অভিযোগ তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর জুলুম করে। তার মানে এই লাইনটার, এই আয়াতটার অর্থ আপনাকে বুঝতে হবে। ইউ হ্যাভ টু থিংক ডিপলি, আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে। এখানে কি বলছেন? আপনার উপর যদি জুলুম হয়,
আপনি মামলা করেন না থানায় যেয়ে? আমার উপরে জুলুম হলে আমার তো এটা অধিকার, মামলা করাটা কিন্তু অধিকার। আপনার উপর জুলুম হলে, অত্যাচার নির্যাতন হইলে আপনি কোথায় কি করেন? থানায় যে মামলা করেন। আর ওই রোজ হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা নিজে মামলা দায়ের করবেন, অভিযোগ দায়ের করবেন ওই সমস্ত ব্যক্তিদের উপরে যারা মানুষের উপর জুলুম করছে। ঠিক। তাহলে আপনারা একটা বিষয় মনে রাখবেন, আজকে হাসিনার নামে বাংলাদেশে অনেক মামলা হচ্ছে না? আমরাও তো মামলা করছি না? তাহলে এই হাসিনার বিরুদ্ধে, এই হাসিনার দূষণের বিরুদ্ধে, আওয়ামী লীগ তত্ত্বাবধানের বিরুদ্ধে মহান আল্লাহ তাআলা কোথায় অভিযোগ দায়ের করবেন? রোজ হাসরের ময়দানে। কারণ তিনি তো একজন অত্যাচারী, জুলুমকারী। তো আমরা এই মির্জাপুরের নেতা কর্মীদেরকে বলবো, আমার মির্জাপুরের মাটিতে একজন শহীদ হয়েছেন, শহীদ ইমাম, আপনারা মামলার প্রস্তুতি। শহীদ ইমন আমার মির্জাপুরের মাটিতে তো শহীদ হয়েছে, তাহলে আপনারা মির্জাপুর থেকে কি অভিযোগ দায়ের করতে পারেন না? মির্জাপুর থানা আছে না? থানার ওসির সাথে আপনাদের সম্পর্ক আছে না? সেখানে বলেন যে আমার দলের একজন ছাত্র নেতা এই মাটিতে শহীদ হয়েছে, আমরা একটা মামলা দায়ের করতে চাই অমুক অমুক অমুকের বিরুদ্ধে, যারা এখানে জড়িত থাকছে কিংবা এই অঞ্চলে যারা অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাইছে। এটা করতে হবে। আরেকটা বিষয় আপনাদের বলি, গণ অধিকার পরিষদ কিসের রাজনীতি করে? গণ অধিকার পরিষদ কিসের রাজনীতি করে সেটা 6 বছরে কিন্তু মোটামুটি প্রমাণ হয়ে গেছে। গণ অধিকার পরিষদ ক্ষমতার রাজনীতি করে না। আমরা এমপি হইতে চাই না, কখনো জীবনে ভাবিও নাই যে এমপি হব, রাজনীতি করব, নেতৃত্ব দিব, এই ভাবনাটা আমরা কখনো ভাবি নাই। ভাবাইছে আমাদেরকে, কেন আমরা এই পথে আসি? আমরা তো জানি যে বাংলাদেশের রাজনীতি হচ্ছে একটা নোংরা রাজনীতি। কিন্তু একটা কথা আছে, আপনি যদি ডাস্টবিনে ময়লা আবর্জনা স্তূপে না নামেন, সেই ময়লা আবর্জনা কি পরিষ্কার হবে? না, আপনাকে নামতে হবে। ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য তো হইলেও আপনার ডাস্টবিনে নামতে হবে, ওই স্তূপে নামতে হবে। তো আমরা দেখছি যে আমরা এখানে যারাই আছে, আমার জহির ভাই ছাড়া বা আমাদের দেলোয়ার ভাই ছাড়া, আমার দেলোয়ার ভাই বলছে দিনে পরে দিবনি, আর এই মুরব্বী একজন ছাড়া বাকি সবাই তরুণ। তো আমরা আজকে কেন রাজনীতি? আমাদের এখানে যারা আছে আমরা কি দেখলাম? আমরা 3টা-4টা টার্ম দেখলাম, নির্বাচনের টার্ম। আমরা তো আমাদের বুঝতে অনেক আগে হয় নাই, আমাদের বুঝি হয়েছে 2010 সালের পর থেকে। তো 2010 সালের পর থেকে আমরা কি দেখছি? আমরা 2009 সালে দেখলাম একটা পিলখানা হত্যা, যেখানে দেখলাম আমার দেশের সাহসী বীর সন্তানদেরকে মেরে ফেলা। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড সবাই জানেন। আমরা আবার দেখলাম, যখন একটু বুঝতে শিখলাম, তখন দেখলাম 2011 সালে বাংলাদেশের যে সংবিধান, যেমন ইসলামের জন্য যেমন আল কুরআন বলা হয়, বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার জন্য একটা কনস্টিটিউশন আছে, তার নাম হচ্ছে কি? সংবিধান, বাংলাদেশ সংবিধান। সেই সংবিধান থেকে সুন্দর মতো করে নিজের পছন্দ মতো শেখ হাসিনা করলো কি? কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করে দিল 2011 সালে। আবার আমরা দেখলাম আমাদের এই প্রজন্ম, আমরা যারা একটু সিনিয়র হয়েছি বা আরো তরুণ প্রজন্ম যদি চিন্তা করি, আমরা আবার দেখলাম 2013 সালের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে আমার হেফাজতে ইসলামের আলেম ওলামা ভাইদেরকে কিভাবে পাখির মতো গুলি করে দিল। আমরা তো এগুলো দেখলাম। তো আপনি চিন্তা করেন, এগুলো দেখার পরে আপনার কি বিবেক ঠিক থাকবে? আপনার ব্রেন ঠিক থাকবে? না। আপনি চিন্তা করবেন, ঘৃণা জন্মাইবে, আপনি হয়তো কিছুই করতে পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন না, কিন্তু ক্ষোভ জন্মাইবে, ঘৃণা জন্মাইবে যে এই কাজগুলো যারা করে তাদের পক্ষ কখনো আমরা নিতে পারি না। আমরা দেখলাম কি 2014 সালের 5 জানুয়ারি একটা নির্বাচন অনুষ্ঠিত হলো, প্রথম পাতানো নির্বাচন, একতরফা নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে দেখলাম সকল বাংলাদেশের অপোজিশন পলিটিক্যাল পার্টি সেই নির্বাচন কি করলো? বয়কট করলো, বর্জন করলো। আওয়ামী লীগ একতরফা জাতীয় পার্টিকে সাথে নিয়ে নির্বাচন, আমাদের চোখের সামনে তো দেখা। তো যারা আমরা এগুলো দেখছি, তখন কি আওয়ামী লীগের প্রতি ভালোবাসা জন্মায়? আমরা সেই সময় একটা জিনিস শুনলাম 14 সালের নির্বাচনের পরে, তখন শুনলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেরকম মিড টার্ম ইলেকশন হয় 2 বছর পর পর, তা আমরা বাংলাদেশেও হাসিনা নাকি একটা মিড টার্ম ইলেকশন। আমরা যারা একটু রাজনীতি সচেতন, আমরা চিন্তা করি, অপেক্ষা করি, হাসিনা আমাদের ভালো কিছুই করবে। একটা মিড টার্ম যদি ইলেকশন দেয়, একটু যাচাই বাছাই হবে, তো যাচাই বাছাই হইলে তারপরে হয়তো আর একটা শেখ হাসিনা চিন্তা করবে, ভালো মন্দ কিছু চিন্তা করবে।
মানে ভাবলাম যে হাসিনার ধারা ভালো কিছু হবে, কিন্তু মানুষকে যে ধোঁকা দিয়েছে কিছুদিন পরে আমরা আবার দেখলাম, আপনারা সবাই জানেন যে 2018 সালের 30 ডিসেম্বর একটা নির্বাচন হলো। অনেকেই মনে করে যে সেই নির্বাচন তো বিএনপি অংশগ্রহণ করছিল, হয়তো ভিন্নভাবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেখানে বিএনপি কেন অংশ নিয়েছিল জানেন? সেখানে অংশ নিয়েছিল এক টার্ম নির্বাচন অংশগ্রহণ না করলে, দ্বিতীয় টার্ম যদি ইলেকশনাল নির্বাচন না করে, অংশগ্রহণ না করে, তার নিবন্ধন বাতিল হয়ে যায়। তাহলে 2018 সালের বিএনপি অংশগ্রহণের কারণ আছে না নাই? 2024 সালের এই যে জাস্ট আগের যে নির্বাচন অনুষ্ঠিত গত এই বছরের 7 জানুয়ারি, সেই নির্বাচনে আমরা সকলেই দেখলাম হাসিনা আবার একটা নির্বাচন ফাঁদ পাত, আবার একটা নির্বাচন ফাঁদ পাত, সেটার নাম হলো কেন? ডামি নির্বাচন। একতরফা নির্বাচন ডামি হয়ে গেল কেন? প্রার্থীগুলো তাদের সব ডামি, মানে কি নকল, কপি, কার্বন কপির মতো, মানে তাদেরই দলের 2-4 জন প্রার্থী মারতে দাঁড় করে দিল নির্বাচনটাকে বৈধ করার জন্য। তো এখন একটা বিষয় হচ্ছে, আমাদের চোখের সামনে যেমন একটা চায়না দেশে একটা প্রবাদ আছে যে একবার দেখা হাজারবার শোনার চাইতো। আপনি যদি একবার দেখেন আর হাজারবার শুনেন সমান, কারণ শুনলে মনে রাখা যায় না, কিন্তু দেখলে আজীবনে বলবেন না। তো আমরা এই চোখ দিয়ে এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন দেখছি না? হ্যাঁ, এগুলা দেখার পরে ওই আওয়ামী লীগের প্রতি কি কারো ভালোবাসা, সহানুভূতি থাকে? দেখেন, আপনারা চিন্তা করেন যে আমরা আজকে এই তরুণ প্রজন্ম হাসিনাকে কিভাবে পালাইতে বাধ্য করছে, তাই না? আমরা কি দেখলাম যে গত 15-16 বছরে অবাক হবেন, মানুষকে মেরে ফেলা যায়। মেরে ফেলার জন্য আমার কিছু কৌশল আছে। মেরে ফেললে তো মামলা হবে, তাই না? মামলা হবে, তারপরে অভিযোগ হবে না? কিন্তু এরা একটা কৌশল অবলম্বন করলো যে মানুষকে মেরে ফেলবো, মাগার তুমি মামলা করতে পারো। সেটা কি? ক্রস ফায়ার। যে দিছে ক্রস ফায়ার। ক্রস ফায়ার মানে বন্দুক যুদ্ধে নিয়ে হতে হয়েছে। আর বন্দুক যুদ্ধে নিয়ে তো হয়েছে মানে কি এক পক্ষ হয়েছে? বুঝাইতেছে যে ওর কাছেও বন্দুক ছিল, আমার কাছেও বন্দুক ছিল, ক্রস ফায়ার হয়ে গেছে, বন্দুক যুদ্ধে নিয়ে হতে গেছে। বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে, কর্মীদেরকে এইভাবে মেরে ফেলছে হাজার হাজার মানুষ। আপনি এর পরেও কোনো বেদনমাই বললাম, কোনো মানুষ আসে যদি এরপরেও এই আওয়ামী লীগকে কি করে সমর্থন করে। এই যে 24 জুলাই আগস্টের যে ছাত্র জনতা অভ্যুত্থান হয়েছে, এই যে এখানে যে প্রায় 2000 ছাত্র শ্রমিক জনতাকে কিভাবে মেরে ফেলা হলো, এরপরেও যদি কোনো মানুষের যদি তার হুঁশ থাকে, তাহলে এই আওয়ামী লীগকে সমর্থন করবে না। নিজের মুখ দিয়ে এই আওয়ামী লীগ সমর্থন করি এই কথাটা জীবনে বলবে না। আমরা গণ অধিকার পরিষদের রাজনীতি যারা করি, আমার জহির ভাই একটা প্রশ্ন করছেন যে আমরা আসলে এই যে আমাদের যে নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া, এই ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা আসলে কেমন, আমরা কি চাই, কিন্তু আমরা গণ অধিকার পরিষদের সেন্ট্রাল লিডাররা কি ভাবতেছি। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে হাসিনা গত 15-16 বছর ধরে বাংলাদেশটাকে একটা করদ রাষ্ট্রে পরিণত করছে। ভারত মনে হইতেছে এটা একটা অঘোষিত, আনডিক্লেয়ার্ড একটা স্টেট। কাদের? ভারত। এটা ভারতের একটা অঙ্গ, কারণ ভারত যা বলে হাসিনা তাই করে। আবার হাসিনা এটাও বলে যে ভারতকে আমরা যা দিয়েছি তারা আজীবনেও সেটা বলতে পারবে না। বুঝছেন না কথাগুলা? এখন আপনি একটা চিন্তা করেন, বাংলাদেশ কি স্বাধীন দেশ না পরাধীন দেশ? স্বাধীন দেশ। বাংলাদেশ একটা স্বাধীন দেশ। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের কোনো নেইবারিং কান্ট্রির সাথে কোনো শত্রুতা আমরা চাই না। সে তো আমার পাশের রাষ্ট্র, আমরা তার সাথে শত্রুতা কেন চাই? তাইবো? পাকিস্তান 1971 সালে আমাদের কাছে পরাজিত হয়েছে। তারা যদি এখন বলে যে আমরা সরি, উই আর সরি, ঠিক আছে, আমরা কি করতে চাই? বাংলাদেশের সাথে বন্ধুত্বসুলভ সম্পর্ক রাখতে চাই। আমার আপনার কোনো সমস্যা আছে এখন? না। ওদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যেটা হওয়ার হয়েছে, কিন্তু এখন যদি তারা বলে যে আমরা মিত্রতা তৈরি করি, সুন্দর বন্ধুত্বসুলভ আচরণ তৈরি করি, সমস্যা আছে? এখন ভারতকে আপনি শুধু দিবেন, ভারত আমাদের উপরে আগ্রাসন চালাইবে, ভারত আমাদের সীমান্তে পাখির মতো গুলি করে ফেলানির মতো ব্যক্তিদেরকে কাটা ধরে ঝুলে রাখবে, হ্যাঁ, তারপরে আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে তারা
ওই কি বলে করিডোর নিতে চাইবে, আপনি সেটা দিতে চাইবেন। বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, কথা বুঝতে পারছেন? বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, কিন্তু আমরা চাই, আমরা ছোট রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমরা তো বীরের জাতি, সেটা আবারও 2024 সালে প্রমাণ হয়েছে, বুঝতে না? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি বন্ধুত্ব হয় তাহলে সমানে সমানে বন্ধুত্ব হবে। বন্ধুত্ব হবে কিসে কিসে? সমানে সমানে, অসমান না। শুধু তুমি নিবে, তুমি খালি অত্যাচার নির্যাতন চালাইবে আর আমি খালি পিঠ পিঠ পাইতে তুমি বলতে মারো, এই বন্ধুত্ব আমার প্রয়োজন নাই। সুতরাং আমরা স্পষ্ট করে ভারতের উদ্দেশ্যে আমরা সেন্ট্রালিও অনেক বক্তব্য, বিপি নুর বা রাশেদ খান তারা অহরহই বক্তব্য বলে থাকে যে আমরা ভারতের সাথে শত্রুতা চাই না, তবে যদি এই বাংলাদেশের উপরে কেউ অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাইতে চায়, গুপ্ত হত্যা চালাইতে চায়, কিংবা আওয়ামী লীগকে আবারও এই দেশে পুনর্বাসন করতে চায়, কিংবা ওই সীমান্তে আগ্রাসন চালায়, আমরা স্পষ্ট করে বলে দিছি, সীমান্তে যদি ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবির কিংবা সাধারণ মানুষের উপরে একটা গুলি করে একটা লাশ ফেলে, ওই সীমান্তে ভারতের 2টা লাশ ফেলে। আমরা দিব না। আর ভারত এটা খুব ভালো মতো বুঝতে পারছে যে এই তরুণ প্রজন্ম ভারতকে চায় না। আমরা আর মনে হয় কেউ প্রশ্ন করলে, আমি কেউ কোনো প্রশ্ন করছিলেন আর কেউ প্রশ্ন উত্তর আসলে এখানে সাংগঠনিক প্রশ্ন উত্তর লেখা দেওয়া ঠিক না, কারণ এখানে তো রাজনৈতিক পলিটিক্যাল স্বাভাবিক বলবো। তো প্রথমত হচ্ছে আমরা আজকে মির্জাপুর উপজেলা গণ অধিকার পরিষদের সর্বশেষতা বলি, মির্জাপুর উপজেলা গণ অধিকার পরিষদের কার্যালয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হলো। শুভ উদ্বোধন আমি আমার উদ্দেশ্যে বলছি, রাজনীতি করতে হবে মিলেমিশে। এই কার্যালয়টা এটা শুধুমাত্র গণ অধিকার পরিষদের কার্যালয় না, এটা স্পষ্ট। এটা শুধুমাত্র আমাদের গণ অধিকার পরিষদের কার্যালয় না, লেখা থাকতে পারে গণ অধিকার পরিষদের কার্যালয়, কিন্তু গণ অধিকার পরিষদের যত সহযোগী ভ্রাতৃপ্রতিম এবং অঙ্গ সংগঠন আছে, এই কার্যালয়টা সকলের জন্য। আমি সুয়েতাজ ভাইকে বলবো, আপনি এই কার্যালয়ের চাবি ছাত্রের প্রতিনিধিকে দিবেন, যুবর প্রতিনিধিকে দিবেন, শ্রমিকের প্রতিনিধি হলে তাদেরকেও দিবেন, ভবিষ্যতে যদি কৃষক শ্রমিক যারাই আসবে তাদেরকে প্রত্যেকটা একটা করে চাবি দিবেন। প্রতিদিনে যেটা কামরুজ্জামান রানাও বলছে, যেন প্রতিদিন এই কার্যালয়ে 2 জন বসে, কেউ না কেউ এসে বসে। এটাই হলো প্রত্যাশা রইল। আর বেশি কিছু বলার নাই। আমাদের দেওয়ার ভাই, আমি তাকে পরিচয় করবো না, তিনি হচ্ছেন একজন গাজীপুরের সন্তান, সোনাবাড়ির সন্তান, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, শিল্পপতি। তিনি গাজীপুরে তার ব্যবসা সবকিছুই চলে। তো আপনারা যারা প্রস্তুত হন, পরে প্রস্তুত হতে পারেন। আর আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মির্জাপুরের কৃতি সন্তান, আমাদের আতাউর রহমান ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, এবং যার বাবা দীর্ঘ 28 বছর আমার ইউনিয়নে, আমাদের দাদা আব্দুর রহমান সরকার, তিনি 28 বছর ছিলেন। মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড ভালো আছে, আমাদের বেশ কিছু লোকজন আসলে লাগবে। আর আমার এই পাশে উপস্থিত আছেন আমাদের আওলাদ খান টিপু ভাই, যিনি হচ্ছেন সাবেক জাতীয় ফুটবল দলের প্লেয়ার। আসলে আমরা চাই যে আমাদের রাজনীতিটা শুধুমাত্র জুনিয়র তরুণ প্রজন্ম না, এই যে আমাদের আবু সাইদ ভাইদের মতো সিনিয়র পার্সন যারা আছেন, আরো যারা আছেন, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। নট অনলি দ্যাট, আরেকটি কথা বলি, সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ অনেকেই প্রশ্ন করে আমাদের, একটু সাংগঠনিক কথা বলি, বাট এটা রাজনৈতিক বলা যায়। সেটা হচ্ছে মানুষ গণ অধিকার পরিষদে কেন যুক্ত হবে, হোয়াটস দ্য ফিউচার অফ গণ অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের ভবিষ্যৎ। এটা নিয়ে যদি আমি 1 বা 2 মিনিট একটু বলি, আপনাদের সুবিধা হবে, বলতে সুবিধা হবে, আপনারা নিজেরাও এক্সপ্লেন করবেন। আজকে যদি আপনারা গুগলে সার্চ দেন যে নিবন্ধিত রাজনৈতিক দল লেখে, তাহলে নিবন্ধিত রাজনৈতিক দলের লিস্টের মধ্যে গণ অধিকার পরিষদ আসবে, এবং সেখানে লেখা দেখবেন, সুন্দরভাবে লেখা আছে যেটা একটা প্রগতিশীল রাজনৈতিক দল, লেখা আছে যেটা একটা মধ্যপন্থী রাজনৈতিক, কি পন্থী? মধ্যপন্থী। গণ অধিকার পরিষদ এটা কি বামপন্থী দল? এটা কি ডানপন্থী দল? এটা একটা মধ্যপন্থী দল। যেমন একটু আপনাদের বলি, ডিস্টার্ব করি আরেকটু, একটু পৃথিবীর হিস্ট্রি ঘাটতে হবে, মানে ইউ হ্যাভ টু রিসার্চ দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড। আপনার পৃথিবীর হিস্ট্রিটা যদি ঘাটেন, আমেরিকা আছে না, আমেরিকা তো পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শক্তিশালী একটা রাষ্ট্র, বুঝলি ভাই? সেই আমেরিকাতে
দুইটা রেজিম পলিটিক্যাল পার্টি আছে। কয়টা? দুইটা রেজিম পলিটিক্যাল। আপনারা সেই দুটো দলের নাম জানেন, একটা নাম হচ্ছে ডেমোক্রেটিক পার্টি আর একটা নাম হলো রিপাবলিকান পার্টি। ওই দেশে কি আর কোনো দল নাই? আছে না নাই? তাহলে কিন্তু ওই দেশের 35 কোটি জনগণ, সব জনগণ দুইটা দল বেছে নেয়। কয়টা দল বেছে নেয়? একটা হচ্ছে রিপাবলিকান পার্টি আর একটা ডেমোক্রেটিক পার্টি। মানে এই দুইটা রেজিম কেন হয়, এরা ক্ষমতায় আসে একবার, আবার এরা ক্ষমতায় আসে আরেকবার, বুঝছেন? এই যে পার্শ্ববর্তী দেশ আমাদের নেবারিং কান্ট্রি ইন্ডিয়া, সেখানে অনেক দলই আছে, কিন্তু দুইটা দল বেশি পরিচিত। কয়টা দল বেশি পরিচিত? দুইটা দল। একটা দলের নাম হইতেছে কি বিজেপি, ভারতীয় জনতা পার্টি, আর একটা দলের নাম হলো কি কংগ্রেস, ভারতীয় কংগ্রেস। আচ্ছা, এই দুইটা দলের নাম মোটামুটি সবাই জানে, কারণ এই দুইটা দল হলো রেজিম, মানে হয় এই দল ক্ষমতায় দেবে, না হলে ওই দল ক্ষমতায় দেবে, এই হয়। তাছাড়া কি দল নাই? যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি যান, সেখানে একটা পলিটিক্যাল পার্টি আছে, সেটা হলো মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস, কিন্তু সেটা পুরো ভারতের 135 কোটি জনগণের কাছে গ্রহণযোগ্য দল। আবার যদি নিউ দিল্লিতে যান, সেই নিউ দিল্লিতেও দেখবেন আপনার আরেকটা দল আছে, সেটা হলো আম আদমি পার্টি। আম আদমি পার্টি এর মানে কি? সাধারণ মানুষের দল। দলের নাম হইতেছে কি সাধারণ মানুষের দল। তাহলে অনেক দল আছে, কিন্তু দুইটা দল বেশি পরিচিত, একটা হলো বিজেপি আর একটা কি কংগ্রেস। আমাদের বাংলাদেশে তো এরকমই দুইটা দল ছিল, একটা হলো বিএনপি আর একটা কি আওয়ামী লীগ। বাংলাদেশের তো মানে আওয়ামী লীগ বিএনপির বাইরে কিছু বুঝেই নেই, ওই ধানের শীষ নলে নৌকা। ধানের শীষের যে নেত্রী খালেদা জিয়া, এটা অনেক লাগে না। আবার নৌকার যে নেত্রী হলো শেখ হাসিনা, এটাও হয়তো অনেক বুঝে না, কিন্তু এটা বুঝে যে এই ধানের শীষ ইদার ধানের শীষ আর নৌকা। আমি আপনাদের একটা কথা বলি, এই যে দুইটা রাজনৈতিক দলের নাম বললাম, আওয়ামী লীগ সেটাও কিন্তু একটা মধ্যপন্থী দল, কিন্তু বাম ঘেঁষা, ওদের মনে নাস্তিকের সংখ্যা বেশি। কথা বুঝতে পারছেন? বাম ধারা রাজনীতিদের সংখ্যা বেশি। আবার যে বিএনপি বলি, তারাও মধ্যপন্থী রাজনৈতিক দল, কিন্তু তারা একটু ডান ঘেঁষা। ইসলামিক দলগুলোর সাথে তার একটা কি আছে, একটু সম্পর্ক লিয়াজও আছে। আপনি বাংলাদেশের প্রেক্ষাপট যদি চিন্তা করেন, এই বাংলাদেশে আপনার মধ্যপন্থী রাজনীতি গুলো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মধ্যপন্থী রাজনীতি। তাহলে আমরা কি গণ অধিকার পরিষদ কোন পন্থা রাজনীতি দল করি? মধ্যপন্থী রাজনীতি করি। বাট এটা যেহেতু 92% মুসলিম কান্ট্রি, আমাদেরও মুসলমানদের সাথে আমাদের একটা কি কানেক্টিভিটি বেশি। কথা বুঝতে পারছেন? তো এই মানে এই নয় যে আমার বাইরে, ইসলামের বাইরে যে দলগুলো আছে বা ধর্মগুলো আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে, তাদের অধিকার নিয়ে কাজ করবো না আমরা। আমি স্পষ্ট করে আমরা বলতে চাই যে বাংলাদেশটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার দেশ, সকলের দেশ। এই বাংলাদেশ সকলের দেশ। আমরা গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতা কর্মী কোন আচার আচরণে কোন ধর্মের মানুষকে কটাক্ষ করে কখনো কোনো কথাবার্তা বলবেন না। আমরা স্পষ্ট করে বলছি, আমরা সকলের অধিকার নিয়ে কাজ করব। হিন্দুদের কোন হিন্দু ভাইরাস যদি কোনো কারণে আক্রান্ত হয়, আমরা তার পাশে দাঁড়াবো। খ্রিস্টান ভাইরাস যদি কোনো কারণে নির্যাতিত হয়, আমরা তার পাশে দাঁড়াবো। বৌদ্ধ ভাইরা নির্যাতিত, তার পাশে দাঁড়াবো। মুসলমান ভাইরা নির্যাতিত হলে আমরা তার পাশেও দাঁড়াবো। তো সর্বশেষ একটা কথা সেন্টেন্স বলে শেষ করি। আগামী জাতীয় নির্বাচন, আগামীতে যে নির্বাচন হবে, আসলে দলের সমালোচনা করাটা তো ঠিক না, কিন্তু করতে হয়। এগুলো এখনই ঘোষণা দেওয়ার দরকার নেই ভাই। একটা বিষয় আমি আপনাদেরকে বলি, আমরা এদেশের এই ছাত্র জনতার পরবর্তীতে ছাত্র জনতা আমরা চেয়েছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, তাই নাই? এই ছাত্র হত্যাকারী এই জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলকে কি চাইছি? নিষিদ্ধ চাইছি। কিন্তু একটা দল চাই আওয়ামী লীগ নিষিদ্ধ না করতে, তাই না? জানা আমরা চেয়েছি এই পরিবর্তিত বাংলাদেশে, এই ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা সংখ্যানুপাতিক নির্বাচন, কিন্তু একটা রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচন চায় না। আমরা চেয়েছি এই পরিবর্তিত বাংলাদেশে আগামী নির্বাচনে যাতে এই জনবিচ্ছিন্ন গণহত্যাকারী আওয়ামী লীগ দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, কিন্তু একটা রাজনৈতিক দল আছে তারা চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। চাই না? চাই না? আমরা চাই
এই ইন্টারিম গভর্নমেন্টকে একটু সময় দিতে, কিন্তু তারা চায় তাড়াতাড়ি নির্বাচন। তারা আসলে কি চায়? তারা আসলে ক্ষমতা চায়। সারা বাংলাদেশে আজকে যেখানে চাঁদাবাজি হইতেছে, টেন্ডারবাজি হইতেছে, ফুটপাত দখল হইতেছে, বাস স্ট্যান্ড দখল হচ্ছে, কাঁচা বাজার দখল হচ্ছে, সবকিছু দখল করতেছে যারা, তারাও যাবে সেই পথে আওয়ামী লীগ গেছে যেই পথে। ঠিক অবশ্যই আমরা কোন অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করব না। প্রয়োজনে আরেকবার অভ্যুত্থান করব। আমরা আমাদের বুকের রক্ত জীবন দিতে প্রস্তুত আছে না নাই? এই ছাত্র জনতার অভ্যুত্থানে আমরাও তো শাহাদাত বরণ করতে পারতাম। আমার চোখের সামনেও 7-8 জন লোক মারা গেছে। তো আমি তো চিন্তা করি যে এইখানে আমার গায়েও তো একটা গুলি লাগতে পারত। তো সুতরাং কেউ যদি আমাদের চোখের সামনে, আপনাদের চোখের সামনে অত্যাচার নির্যাতন নিপীড়ন করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মাছ বাজার, কাঁচা বাজার, ফুটপাত, বাস স্ট্যান্ড দখল করে, আপনি একা না সম্মিলিত ভাবে সেটাকে প্রতিরোধ করবেন। আমরা আগামীতে এমন একটা সুন্দর বাংলাদেশ চাই, এমন একটি কল্যাণমুখী বাংলাদেশ চাই, গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক বাংলাদেশ চাই। এবং আগামীতে আমরা এখনো দাবি করছি একটা সংখ্যানুপাতিক নির্বাচন। সর্বশেষ আমরা লাইনটা শেষ করে দেব এখনই। আমরা পিন্ডির জিনজির ভেঙেছি ওই দিল্লির দাসত্ব করার জন্য। আমরা একটা বক্তব্য অনেক আগে বলছি যে এই গণ অধিকার পরিষদে বিপিনুর হক নূর এটা আওয়ামী পন্থীও নয়, আমরা বলছি এটা বিএনপি পন্থীও নয়, আমরা বলছি এটা পাকিস্তান পন্থী নয়, এটা ভারত পন্থী নয়। বিপিনুর হক নূর তথা গণ অধিকার পরিষদ হচ্ছে বাংলাদেশ পন্থী। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।